তোমাদের পাকা দুতলা বাড়ি আছে, অঢেল টাকা আছে, বিপদে যত কষ্ট আমাদের মতো গরিবদের, আমাদের তো চাল দিয়ে জল পড়ে। বেশি কথা বললে এই নষ্ট বেগুনের ক্ষেত আমি আজকে রাতে নাগল দিয়ে পুরো গুঁড়িয়ে দেবো কিন্তু। ওগো তোমার কি হলো গো, চোখ খোলো। বিমল ভাই, এখন আমি কি করব? ঘরে তো বিজয়ও নেই। বিজয় দাদা, তুমি আবার আমার সামনে এসে দাঁড়ালে কেন? যখন তোমার আমার সামনে এসে হাজির হও আমার একদম ভালো লাগে না। একটা জরুরি কথা আছে, সামনে নাকি ভয়ানক ঝড় বৃষ্টি আসছে, জল নাকি 2 তলা সমান উঠবে, এবার নাকি পুরো এলাকা একদম তলিয়ে যাবে। তাই বৃষ্টির মাথায় কোথায় যাচ্ছ শুনি? বন্যা হলে তোমাদের তো কোনো সমস্যা নেই বিজয় বাবু, তোমাদের পাকা দুতলা বাড়ি আছে, অঢেল টাকা আছে, বিপদে যত কষ্ট আমাদের মতো গরিবদের, আমাদের তো চাল দিয়ে জল পড়ে। অত ভেবে কি লাভ হবে? যখন বন্যা আসে তখন দেখা যাবে। সে দেখেন, এখন পথ ছাড়ুন, আমার জরুরি কাজ আছে, ডাক্তারের বাড়ি এই জামাটা দিতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, যাও। তবে সত্যি যদি বন্যা হয় আমাদের বাড়িতে চলে এসো, নিরাপদে থাকতে পারবে। উপরওয়ালা আছে উপরে, তিনি আমাদের মতো গরিবদের রক্ষা করবেন। আপনাদের ওই পাকা দেওয়াল কিন্তু মানুষের কান্না থামাতে পারবে না, এটা সবসময় মনে রাখবেন বিজয় বাবু। আসি এখন। ওরে নগেন, তাড়াতাড়ি কর, সব চালের বস্তা উপরের ঘরে তোল। বন্যা আসলে নিচের ঘরে জল ঢুকে আমার লাখ টাকার চাল সব নষ্ট হয়ে যাবে রে। আই বাবা! আগে মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না, আমি আজকেই সব চাল ওপরে তুলে দিচ্ছি। সকাল থেকে কিছু খাইনি বাবু, শরীরটা বড্ড দুর্বল লাগছে, তাও আপনার এই কাজটা আমি জান প্রাণ দিয়ে শেষ করবক্ষণ। তোর খাবার কথা এখন রাখতো নগেন, আমার ব্যবসার ক্ষতি হলে তোকে কি আমি ভাত দেবো ভাবছিস? তাড়াতাড়ি হাত ছালা, ওই কোণের দামি বাসমতি চালের বস্তাগুলো আগে দোতলার বড় ঘরে সাবধানে তুলে রাখ জলদি। বাবু, গ্রামের বাকি গরিব মানুষদের ঘরে তো চাল নেই, চারিদিকে জল থই থই করছে। আপনি যদি এই আপদে কিছু চাল কম দামে ওদের দিতেন তবে বড় উপকার হতো, সবাই দুবেলা একটু দুমুঠো সাদা ভাত খেতে পেত। তুই মোড়ল নাকি আমি মোড়ল রে নগেন? ব্যবসার চাল আমি দান খয়রত করতে বসিনি এখানে, ওসব গরিবদের মরতে দে। আমার নিজের গুদামের চাল আগে একটু বাঁচুক। নিজের স্বার্থের জন্য এতটা অন্ধ হওয়া ঠিক নয়। আমরা গরিব মানুষ, খেটে খাই। আপনার মতো মানুষ যদি আমাদের দিকে না তাকায় তাহলে আমরা কেমন করে বাঁচবো বলুন? এত কথা আমি শুনতে চাই না, তাড়াতাড়ি কাজ শেষ কর। এইভাবে বৃষ্টি চলতে থাকলে তো আমার কাজও বন্ধ হয়ে যাবে, আমি আর আমার মা না খেয়ে মারা যাব। কেউ তো নতুন জামা বানাতেও দিচ্ছে না, এই দুর্যোগে জমানো কিছু টাকা ছিল তাও তো শেষ হয়ে গেল। ছায়া, আমার এই শাড়িটা একটু সেলাই করে দিবি? ভাঙা বেড়ার ধারে লেগে একদম মাঝখান থেকে ফেটে গেছে রে বোন। এই একটা ভালো কাপড় ছিল আমার পরার মতো, তাও ছিঁড়ে গেছে। তুই যদি একটু তালি মেরে দিস তো বড় উপকার হয়। রেখে যাও বৌদি, বিকেলে এসে নিয়ে যেও। এখন বড্ড মেঘ করেছে, আলো কম তো, তাই সেলাই করতে একটু সময় লাগবে। তুমি চিন্তা করো না, আমি একদম নতুন করে একদম সুন্দর করে জুড়ে দেবো শাড়িটা। দূর বৌদি, সামান্য কিছু সেলাইয়ের জন্য টাকা দিতে হবে না, তোমরা তো ঘরের মানুষ, বিপদের দিনে একে অপরের একটুখানি সাহায্য করতে পারবো না তো কে করবে বলো? এই সামান্য কাজের জন্য টাকা নিলে আমার পাপ হবে বৌদি। না, তুই খেটে খাওয়া মেয়ে, এটা তোর হক। রাখ, আমরা গরিব হতে পারি বোন, কিন্তু অন্যের শ্রমের মূল্য ফাঁকি দেওয়া আমাদের ধর্মে নেই। এই সামান্য টাকা দিয়ে তুই 8 কেজি চাল কিনিস। তোমার মনটা বড্ড ভালো বৌদি, নিজের অভাব সত্ত্বেও আমার কষ্টের কথা ভাবলে। এই সামান্য সাদা ভাতেই আমাদের মতো গরিব সুখের সংসার হাসি মুখে টিকে থাকবে চিরকাল। এখন আসি রে বোন, বিকেলে এসে শাড়িটা নিয়ে যাব। মোড়ল মশাই, আপনি যদি সীমানায় এই বড় আম গাছ লাগান তবে আমার জমিতে তো রোদ আসবে না। এমনিতেই বর্ষায় ফসল নষ্ট হলো, তার উপর রোদ না পেলে এ জমিতে কোনো ফসল হবে না। দয়া করে গাছটা একটু ওপাশে সরান। নিজের চরকার তেল দাও বিমলা, আমার জমি আমার যা খুশি লাগাবো আমি। গাছটা এখানেই থাকবে, রোদ আসুক আর না আসুক সেটা আমার দেখবার বিষয় নয়। ফসল না হলে জমিটা আমার কাছে সস্তা দরে বিক্রি করে দিয়ে বিদায় হওয়া। এই জমিটুকি আমার বেঁচে থাকার একমাত্র সম্বল মোড়ল মশাই, এটা কেড়ে নিলে আমার পরিবার না খেয়ে মরে যাবে।
সীমানার উপর এত বড় গাছ লাগালে আইনি মতেও তো অন্যায় হয় বাবু। একটু গরিবদের দিকে চেয়ে দেখুন দয়া করে। কার জমি কে আইন দেখাচ্ছে আমাকে? এই জমির মোড়ল আমি, আমার মুখের কথা এখানে আসল আইন, বুঝলে বেড়া? বেশি কথা বললেই নষ্ট বেগুনের ক্ষেত আমি আজকে রাতে নাগল দিয়ে পুরো গুঁড়িয়ে দেব কিন্তু। সৃষ্টিকর্তা সব দেখছেন মোড়ল মশাই, অহংকারের পতন কিন্তু একদিন নিশ্চিত হবেই। আজকে আপনি ক্ষমতার জোরে আমার রুজি রুটি বন্ধ করছেন, কিন্তু ওপরওয়ালার মার যখন পড়বে তখন আপনার এই বিশাল জমিদারিও আপনাকে একটু শান্তি দিতে পারবে না, মনে রাখবেন। রাখ তোর সব ওপরওয়ালার দোহাই, ওনারা শুধু তোদের মতো গরিবদের জন্যই আছেন। ওরে নগেন, মাটিটা ভালো করে চেপে দে, যাতে ঝড় উঠলেও গাছটা সোজা দাঁড়িয়ে থাকে। চল এবার গুদামের দিকে যাই, কাজ শেষে আমাদের এখানে চল। কাকিমা, আপনার ব্লাউজটা তৈরি করে এনেছি, মাপটা একদম ঠিকঠাক রেখেছি। পেছনের বোতামগুলো খুব মজবুত সুতো দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে ছিঁড়ে না যায়। দেখুন তো কেমন হয়েছে, আপনার পছন্দ মতো মনের মতো করতে পেরেছি কিনা। বাহ, এ তো ভারী সুন্দর হয়েছে রে ছায়া। তোর হাতের কাজ সত্যি প্রশংসার যোগ্য। জামার ঝুল আর হাতা দুটোই চমৎকার মানিয়েছে রে। নে, এই পানের বাটা থেকে একটা সুপুরি মুখে দে, আর এই তোর মজুরির টাকাটা রাখ। ওরে ছায়া, এত ঝড়ে বাড়ি যেতে পারবি না, ঘরের ভেতরে আয়। আজ রাতে এখানেই থেকে যা। বাইরে যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে আর গাছপালা ভেঙে পড়ছে, তাতেই দুর্যোগে কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া একদম নিরাপদ নয়। আমি এখানে থাকতে পারবো না কাকিমা, ঘরে আমার মা একা আছেন। এখানে থাকলে মায়ের জন্য আমি চিন্তায় মারা যাব। তাছাড়া আমার মাও আমার জন্য চিন্তা করবেন। তোর মা তো ঘরে নিরাপদে আছে। শোন ছায়া, তোকে আমি এই মুহূর্তে বার হতে দিব না। বাহিরে বার হলে যদি বিপদ হয় আর ঝড় একটু কমলে নগেনকে দিয়ে তোর মায়ের কাছে খবর পাঠিয়ে দিব। তুই এখানে আছিস জানতে পারলে তোর মা নিশ্চিন্তে থাকবে। আপনার মনটা বড্ড ভালো কাকিমা। মোড়ল মশাই আর বিজয়বাবুর থেকে আপনি অনেক আলাদা। ঠিক আছে, আজ রাতটা আপনার আশ্রয়ে কাটিয়ে দিই, কাল ভোরে আলো ফুটলে মায়ের কাছে চলে যাব। ঝড়টা যেন তাড়াতাড়ি কমে যায়। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, একটু মাথার উপর ভালো ছাদও করতে পারলাম না। ঘরের চালটা ঠিক করব করব করে আর করা হলো না। হাতে টাকা না থাকলে কি করব, কেমন করে করব? তুমি ওসব ভেবে মন খারাপ করো না। মানুষের দিন তো সবসময় একরকম যায় না। এই খাটের নিচে আমরা দিব্যি ভালো, গায়ে জলও লাগছে না। কাল সকাল হলেই বৃষ্টি কমে যাবে। কিন্তু কালকে আমরা খাবো কি? ঘরে তো কোনো খাবার নেই। মোড়লের গুদামে লাখ টাকার চাল আছে আর আমাদের কপালেই কষ্ট। আমাদের কাছে সততা আর ভালোবাসা আছে, ওটাই আমাদের আসল সম্পদ। আমার কাছে 100 টাকা আছে, তুমি আমাকে 2-1 টাকা করে দিতে, সেটা আমি জমিয়ে রেখেই টাকাগুলো হয়েছে। এই টাকা দিয়ে আমাদের 2 দিন চলে যাবে। 2 দিন না হয় চলবে, তারপর দরকার হলে মোড়লের হাতে পায়ে ধরে সাহায্য চাইতে যাব। বাঁচতে হলে আমাকে এতটুকু ছোট হতে হবে? ছায়া, রাস্তায় খুব কাদা, এসো বাইকে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই কাদা রাস্তায় হেঁটে গেলে তোমার ওই পা দুটো নোংরা হয়ে যাবে। না বিজয়বাবু, লাগবে না, আমি হেঁটেই যেতে পারবো। আমাদের মতো গরিব মানুষের কাদা জলে হাঁটার অভ্যেস আছে জন্ম থেকে, এর জন্য বাইকের দরকার পড়ে না। আপনি আপনার মতো যান। কেন তুমি সবসময় আমাকে এত দূর দূর করো ছায়া? আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাইনি, শুধু একটু সাহায্য করতে চাইছি এই দুর্যোগের সকালে। আমার মনের কথাটা তুমি কেন বুঝতে চাও না? তুমি হয়তো আমাকে খারাপ মনে করো, আসলে আমি খারাপ ছেলে না। বড়লোকদের দয়া গরিবের জন্য সবসময় ভালো কিছু আনে না বিজয়বাবু। সমাজে আমাদের মান সম্মানটাই আসল সম্পদ। কাকিমা আমাকে রাতে আশ্রয় দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আপনার বাইকে চড়ার সাহস আমার নেই। তুমি যত দূরই যাও না কেন ছায়া, তোমার এই আত্মসম্মান বোধ আর সরলতা আমার মনকে পুরোপুরি জয় করে নিয়েছে। আমি কোনোদিন কোনো মেয়েকে এভাবে দেখিনি। তোমার ওই ডাগর চোখের চাউনি আমাকে সত্যি একদম পাগল করে দিল। নিজের মনের কথা নিজের কাছেই রাখুন বাবু। এই কাদার রাস্তা পেরিয়ে আমি আমার ভাঙা ঘরেই শান্তিতে থাকবো। আপনার ওই রাজপ্রাসাদের বিলাসিতার ছায়া আমার জীবনে একদম চাই না। আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি ছায়া, দরকার হলে এখন থেকে কাজকর্ম শুরু করে দেব। মোড়ল মশাই, আমার বউটা খুব অসুস্থ, আজকে একটু ছুটি দিন, ডাক্তার দেখাতে হবে।
কাল রাতে প্রবল ঝড়ের চোটে ঘরের চাল উড়ে গেছে বাবু। ওদিকে বউটা জ্বরে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে বাঁচানো দরকার। এত কাজ পড়ে আছে আর এখন ছুটি চাই? কোনো ছুটি হবে না। গুদামের অর্ধেক চাল এখনো দোতলায় তোলা বাকি নগেন। এই সময় ফাঁকি দিলে আমি তোকে এক পয়সাও মজুরি দেব না, মনে রাখিস। এমন নিষ্ঠুর কথা বলবেন না বাবু। আপনার গুদামের চালের চেয়ে আমার বউয়ের প্রাণের দাম অনেক বেশি। আজকের দিনটা দয়া করুন, কাল আমি দিন রাত এক করে আপনার সব কাজ একাই শেষ করে দেব। ওপরওয়ালা আপনার মঙ্গল করবেন। মঙ্গল আমার এমনিতেই হবে, তোকে জ্ঞান দিতে হবে না। কাজে না নামলে আজকে তোর কপালে এক দানাও ভাত জুটবে না বলে দিলাম। কথা বন্ধ করে এক্ষুনি এই বড় চালের বস্তাগুলো তুলতে যা। মানুষ এত নিষ্ঠুর কি করে হয়? নগেন, তুমি বাড়ি যাও, বউকে ডাক্তার দেখাও। আজ তোমার ছুটি। নিজের টাকার অহংকারে তুমি একদম অন্ধ হয়ে গেছো নাকি গো? মানুষের বিপদে পাশে না দাঁড়ালে উপরওয়ালা তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না। তুমি ঘরের কাজে মন দাও, আমার বাইরের ব্যাপারে একদম নাক গলাতে এসো না। নগেন কাজকে ছুটি দিলে আমার ব্যবসায় যে বড় ক্ষতি হবে, সেই টাকা কি তোমার বাপের বাড়ি থেকে আসবে? ব্যবসার লোকসানের চেয়ে পাপের ভাগিদার হওয়া অনেক বড় ক্ষতি মোড়ল মশাই। নগেন, তুই আর এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে জলদি বাড়ি যা। বউকে ভালো ডাক্তার দেখাবি। আরতির হুকুম কেউ এখানে অমান্য করতে পারবে না। যা তুই। কিরে, এই সকাল সকাল তুই কিছু বলবি নাকি? বাবু, খুব বিপদে আছি, যদি 5 কিলো মতো চাল ধার দিতেন খুব উপকার হতো। দূর হয় এখান থেকে, কোনো চাল ধার হবে না। ফালতু লোক কোথাকার। তোদের মতো চাষাদের আমি এক দানাও চাল দেব না। দূরা। মোড়ল মশাই, কি হলো আপনার? বৌদি, তাড়াতাড়ি আসুন। মোড়ল মশাই তো অজ্ঞান হয়ে যাচ্ছেন। ওনার হাত পা যে একদম ঠান্ডা হয়ে আসছে। বৌদি, তাড়াতাড়ি জল নিয়ে আসুন। ওনার বুকে হাত দিয়ে দেখুন একটু। ওগো, তোমার কি হলো গো? চোখ খোলো। বিমল ভাই, এখন আমি কি করব? ঘরে তো বিজয়ও নেই। এখন আমি কি করব? আমার কপালে একই ঘটলো। মোড়ল মশাই কথা বলছেন না কেন? বৌদি, কান্নাকাটি বন্ধ করুন। এখন 1 সেকেন্ড সময় নষ্ট করা চলবে না। আমি মোড়ল মশাইকে আমার কাঁধে তুলে নিচ্ছি, আপনি শুধু আমার সাথে হাসপাতালের দিকে দৌড়ান। ওনার কিচ্ছু হতে দেব না আমি। বিমল রে, তুই এই বিপদের দিনে আমাদের দেবদূত হয়ে এলি ভাই। তুই নিজে এত কষ্ট পেয়েও আমার স্বামীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলি। তোর এই উপকার আমি কখনো ভুলবো না। তাড়াতাড়ি চল ভাই, তাড়াতাড়ি চল। মানুষের বিপদে মানুষই তো দাঁড়াবে বৌদি। মোড়ল মশাই যতই অন্যায় করুক, ওনার প্রাণ বাঁচানোই এখন আমাদের প্রধান কর্ম। আপনি একদম ভয় পাবেন না। আমি ঠিক সময় ওনাকে বড় ডাক্তারের কাছে পৌঁছে দেব। সামনে যদি কোনো গাড়ি পাই, ওনাকে গাড়িতে তুলে দেব। গাড়ি না পেলে কাঁধে করেই নিয়ে যাব। আরতি, আমার এই দামি দামি খাবার, সুজি বা ফল একদম ভালো লাগছে না। আমি একটু সামান্য সাদা ভাত খেতে চাই। ওই ধোঁয়া ওঠা ভাতের গন্ধটাই আমার মনের ভেতর বারবার ঘুরে ফিরে আসছে এখন। ডাক্তারবাবু এখন কড়া নিষেধ করেছেন। বাড়ি চলো, সুস্থ হও, তারপর সাদা ভাত খেও। আর শোনো, বিমল যদি সেদিন কাঁধে করে না আনতো তবে তুমি বাঁচতে না। যাকে তাড়িয়ে দিয়েছিলে সেই তোমার প্রাণ বাঁচিয়েছে। আমি বড্ড পাপ করেছি আরতি। টাকার গরমে মানুষকে মানুষ মনে করিনি কোনোদিন। যাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলাম, সেই ছেলেই নিজের কাঁধে করে আমার এই ভারী শরীরটা বয়ে আনলো। ঈশ্বর তোমাকে একটা শিক্ষা দিল। অহংকার যে মানুষের কত তাড়াতাড়ি চূর্ণ হয়ে যায় তা এবার নিজের চোখে দেখলে তো। গরিব মানুষের মন অনেক বড় হয়, ওরা অন্যের অমঙ্গল কখনো মুখে আনে না। আমি গ্রামে ফিরেই বিমলের পা ধরে ক্ষমা চাইব আরতি। ওর সমস্ত ক্ষতিপূরণ আমি পায়ে পয়সায় বুঝিয়ে দেব। ওর জমিদার কোনো দিন ছায়া পড়তে দেব না। মানুষ না বাঁচলে এই লাখ টাকার চাল দিয়ে আমি কি করব? তোমার মনের এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে। বিমল আমাদের কোনো পর নয়, ও তো আমাদেরই গ্রামের ছেলে। এখন শান্ত হয়ে একটু বিশ্রাম নাও। কাল সকালে ডাক্তারবাবু আমাদের বাড়ি যাওয়ার জন্য ছুটি দিয়ে দেবেন। বিজয় বাবু, এই ভয়ানক দুর্যোগের মধ্যে আপনি বাইক নিয়ে একা একা কোথায় যাচ্ছেন? চারদিকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। গাছের ডালপালা ভেঙে পড়েছে। এই সময় আপনার বাড়িতে থাকার কথা ছিল না বাবু? হসপিটালে যাচ্ছি ছায়া, বাবা খুব অসুস্থ। তবে কাল সকালে ডাক্তারবাবু ছুটি দেবেন বলেছেন। আচমকা বুকে তীব্র ব্যথা উঠে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল গো। বিমল কাকা যদি সময় মতো না বাঁচাতো তবে সব শেষ হয়ে যেত।
আমি তো জানতাম না। মোড়ল মশাই বাড়ি ফিরলে আমি অবশ্যই ওনাকে দেখতে যাব কাকিমার সাথে। ভগবানের কাছে প্রার্থনা করি ওনার শরীর যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বিজয়বাবু, আপনি সাবধানে বাইক চালান এখন। তোমার এই সহানুভূতি আমার খুব ভালো লাগলো ছায়া। বাবার অসুস্থতার পর থেকে আমার জীবনের অনেক ভাবনা একদম বদলে গেছে গো। মানুষের জীবনের চেয়ে বড় কোনো ধন এই পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই, আমি তো বুঝেছি। বিপদ মানুষকে অনেক কিছু শেখায় বাবু। মোড়ল মশাই সুস্থ হয়ে বাড়ি ফিরলে আমাদের পুরো গ্রামটা আবার আনন্দে মেতে উঠবে। কাকিমা বড্ড ভালো মানুষ, ওনার হাসি মুখ দেখে আমি কালই আপনাদের বাড়ি যাবক্ষণ। আসি এখন। আচ্ছা আচ্ছা, তুমিও সাবধানে নিজের ঘরে ফিরে যাও, রাস্তা বড্ড পিছল। কাল তোমার আসার পথ চেয়ে আমি দরজায় দাঁড়িয়ে থাকবো। আমাদের বাড়িতে তোমার পা পড়লে বাবার শরীর আরো দ্রুত ভালো হয়ে উঠবে নিশ্চিত। এই সাদা ভাতেই আসল সুখ। এই তৃপ্তি আর কোনো দামি খাবারে নেই আরতি। হাসপাতালের ওই সুজি ফল খেয়ে আমার মুখটা একদম তেতো হয়ে গেছিল। এই ভাতের স্বাদটাই আমার আসল জীবন ফিরিয়ে দিল যেন। বাবা, তোমার শরীর এখন ভালো তো? একটা কথা বলার ছিল। আমি ছায়াকে খুব পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। ও বড্ড ভালো আর আত্মসম্মানী মেয়ে। আমাদের এই বাড়িটাও ও আলোয় ভরিয়ে দেবে। তুই তো কোনো কাজ করিস না, কাজ না করলে কেউ তোকে কে মেয়ে দেবে রে বিজয়? ছায়া যেমন সৎ মেয়ে, ও কোনো অলস ছেলের গলায় তো মালা দেবে না। আগে নিজের পায়ে দাঁড়াতে শেখ। আমি কথা দিচ্ছি বাবা, কাল থেকে আমি তোমার সব জমি জমা আর ব্যবসার দায়িত্ব নেব। আর কোনোদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করব না। একজন আদর্শ মানুষের মতো পরিশ্রম করে এই সংসারের হাল ধরবো আমি। মোড়ল মশাই কেমন আছেন? কাকিমা হসপিটাল থেকে কখন ফিরলেন আপনারা? মোড়ল মশাইকে এখন সুস্থ দেখাচ্ছে, ওনার হাসি মুখ আবার ফিরে এসেছে। আমার খুব আনন্দ হচ্ছে দেখে। আমরা ভালো আছি মা। তুই এসেছিস যখন, তোকে আমাদের ঘরের লক্ষ্মী করে নিতে চাই। আমার বিজয়ের জন্য তোর মতো মেয়েই দরকার। তুই কি আমাদের এই পাকা বাড়ির বৌমা হতে রাজি আছিস মা? আমরা গরিব মানুষ কাকিমা, আপনাদের এই বড় রাজপ্রাসাদের সাথে আমাদের কুড়ে ঘরের কোনো তুলনাই হয় না। তাছাড়া আমার নিজের মায়ের মতটা নেওয়া তো দরকার। মা ছাড়া তো আমার এই জীবনে কেউ নেই অভিভাবক। কোনো না শুনবো না, তোকে আমাদের বৌমা করবই, সে তো নিব। তোর মায়ের মত ছাড়া তো বিয়েই হবে না। আজ রাতেই বিয়ের প্রস্তাব নিয়ে তোর মায়ের কাছে যাব। তোর মা রাজি থাকলে সামনের মাসে ভালো দিন দেখে তোদের 4 হাত এক করব। আর একটা কথা, কালকে বিকেলে লতার বিমলকে খবর দিয়ে আমাদের বাড়িতে আসতে বলো আরতি। ওদের ছাড়া আমার এই জীবনের নতুন পথ চলা শুরুই হতে পারে না। ওরাই তো আমাদের আসল পরম আত্মীয়। বেশ, বলবো। আমি আজ বিকেলেই নগেনকে নিয়ে ওদের ঘরে খবর পাঠিয়ে দেব। তুমি এখন তৃপ্তি করে সাদা ভাতটুকু খেয়ে নাও তো। আমাদের সংসারে এবার সত্যিই বড় আনন্দের জোয়ার আসতে চলেছে। এসো বিমল, এসো লতা। বিমল, তোমার জন্যই আমি আজকে বেঁচে আছি। আমি খুব স্বার্থপর ছিলাম, আমাকে ক্ষমা করো। নগেন আজকে বিকেলে তোমার বাড়িতে 2 বস্তা চাল পৌঁছে দেবে। আর এই নাও টাকা, নতুন করে খেতে ফসল বোনো। আর মাঠের আম গাছ আমি 2-1 দিনের মধ্যে কেটে ফেলবো। মোড়ল মশাই, আপনি বুঝতে পেরেছেন, এটাই আমাদের ভাগ্য। আপনার এই মনের পরিবর্তনই আমাদের মতো গরিব চাষাদের আসল বড় পাওনা বাবু। টাকা বা চালের চেয়ে আপনার এই ভালোবাসাটাই আমাদের বুকে অনেক বড় বল এনে দিল। আর শোনো, সামনের মাসে বিজয়ের সাথে ছায়ার বিয়ে। তোমরা কিন্তু প্রধান অতিথি। বিয়েতে কোনো জাঁকজমক দামি খাবার নয়, আমাদের এই সাদা ভাত আর মাংসের আয়োজন হবে। গরিব বড়লোক সবাই একসাথে বসে ওই পরম তৃপ্তির সাদা ভাত আনন্দ করে খাবো। এ তো বড্ড আনন্দের খবর মোড়ল মশাই। ছায়ার মতো লক্ষ্মী মেয়ে আপনাদের ঘরে এলে এই বাড়ি অনেক সুন্দর হয়ে উঠবে। আর ওই ধোঁয়া ওঠা সাদা ভাতের ভোজের চেয়ে বড় উৎসব আর কিচ্ছু হতে পারে না। ঠিক বলেছ লতা বোন, অনেক তো হলো বড়লোকি অহংকার। এবার সবাই মিলেমিশে এক হয়ে যাওয়ার পালা। আমাদের এই গ্রামে এবার কোনো ভেদাভেদ থাকবে না। বিমল কাকা, কাল থেকে আমি বাবার সব দায়িত্ব নিচ্ছি। কোনোদিন কোনো চাষির জমিতে যেন অন্যায় না হয়, আমি নিজে দাঁড়িয়ে থেকে তা দেখব। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আর ছায়া নতুন জীবন শুরু করতে চাই। ওপরওয়ালা তোমাদের মঙ্গল করুক।
তোমরা সুখে থেকো। বর্ষার মেঘ কেটে গিয়ে যেমন সোনালি রোদ ওঠে, তেমনি আমাদের সবার মনের কালো মেঘও চিরকালের জন্য দূর হয়ে গেল। জয় হোক আমাদের এই সাদা ভাতের সুখের সংসারের, জয় হোক।